অবশেষে রায়ান পারুলকে ভালোবাসার কথা স্বীকার করে নিল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। গল্পের শুরুতে দেখা যায় দাদু পারুলের সামনে কাঁদতে থাকে এবং বলে আমাদের স্বর্ণময়ী জুয়েলার্সে অনেক টাকা, কোটি কোটি টাকার লোকসান হয়েছে। এদিকে বাবাই একমাত্র রাজি হয়েছিল 10 কোটি টাকা দিতে, কিন্তু তার একটাই শর্ত ছিল, তার ছেলের সঙ্গে পারুলের বিয়ে দিতে হবে, কারণ প্রথম দেখাতেই সে পারুলকে ভালোবেসে ফেলেছিল। যখন সে জানতে পারে পারুলকে কেউ অবহেলা করছে, তখনই সে তাকে আরও বেশি ভালোবেসে ফেলে এবং বিয়ে করতে চায়। কিন্তু আমরা তা পারলাম না, আমি পারুলের জীবনটা সুন্দর করে সাজিয়ে দিতে পারলাম না, আমাদের ব্যবসাও বাঁচাতে পারলাম না, আমাকে দিয়ে কিছুই হবে না। তখন পারুল অবাক হয়ে দাদুর দিকে তাকিয়ে থাকে। দাদু আবার বলে আমি যাই, আমার কিছুই ভালো লাগছে না দিদিভাই, আমি চেয়েছিলাম তোমার জীবনটা সুন্দর করে সাজিয়ে দিতে, কিন্তু পারলাম না। এই বলে কাঁদতে কাঁদতে দাদু ভেতরে চলে যায়। এরপর সবাই চলে গেলে রায়ান পারুলকে বলে শোন, আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো গড়বড় আছে। পারুল বলে কি বলছিস? তখন রায়ান বলে শোন, আমরা তো কয়েকদিন আগে এক্সিবিশনও করলাম, তারপর সেলও ভালোই হয়েছিল, হঠাৎ করে এত কোটি টাকার লোকসান কিভাবে হতে পারে? আমি এমবিএ করেছি, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা গড়বড় আছে। কিন্তু পারুল বলে এই বয়সে দাদু কেন মিথ্যে কথা বলবে, আর তুই তো অন্য কাউকে ভালোবাসিস, দাদু ঠিকই বলেছে, আমি তোর জন্য কেন থাকব? তখন রায়ান বলে আমি তা বলছি না, আমার মনে হচ্ছে আমাদের সঙ্গে একটা খেলা হচ্ছে, আমাদের উচিত স্বর্ণময়ী জুয়েলার্সে গিয়ে অ্যাকাউন্ট চেক করা, দেখবি একদিন সব সত্যি বেরিয়ে আসবে। তখনই পারুল বলে না, আমি তো কোনো কথা বিশ্বাস করি না, আমি তোকে বলছি এরকমভাবে হুট করে এত কোটি কোটি টাকা লোকসান হওয়া সম্ভব নয়, আর কাকেই বা ইনভেস্টর হিসেবে খুঁজে পেল, বাবাইকে কেন বেছে নেওয়া হলো? না না, আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো না কোনো গড়বড় আছে। তখনই সব কথা মন দিয়ে শুনে ফেলে রায়ান। সে বলে আচ্ছা ঠিক আছে, যখন সন্দেহ হয়েছে তাহলে রাতে গিয়ে আমরা স্বর্ণময়ী জুয়েলার্সের অ্যাকাউন্ট চেক করে নেব। তখনই মৈনাক সব কথা শুনে সেখান থেকে চুপচাপ চলে যায়, তার হাতে থাকা আইসক্রিমের বাটিটাও সেখানেই পড়ে থাকে। তখন শব্দ শুনে পারুল গিয়ে দেখে আইসক্রিমের বাটি পড়ে আছে, তখন বলে এতগুলো আইসক্রিম এত রাতে শুধুমাত্র দাদা খেতে পারে, তার মানে দেখছিস আমাদের ওপর নজর রাখা হচ্ছে, আমি তোকে বলছি নিশ্চয়ই কোনো গড়বড় আছে। এদিকে মৈনাক গিয়ে দাদুকে সবকিছু বলে দেয়। তখনই দাদু ছোটকাকে ফোন করে বলে দেখো, রাত 12টার পরে ওরা আমাদের দোকানে যাবে অ্যাকাউন্ট চেক করতে, তার আগেই তোমাকে লোকসান দেখিয়ে সব হিসেব ঠিকঠাক করে রাখতে হবে, যেন বড় ধরনের ক্ষতি দেখানো যায়। তখন ছোটকা বলে ঠিক আছে বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমি এমনভাবে সব সাজিয়ে রাখ যাতে কেউ কিছু বুঝতে না পারে। তখন দাদু বলে ঠিক আছে, তোমার ওপর আমার ভরসা আছে বলে ফোনটা রেখে দেয়। অন্যদিকে রায়ান পারুলকে বলে শোন, আমি বলেছিলাম এখানে কোনো গড়বড় আছে, আমরা 12টার পরে নাই, আমরা এখনই যাব, ওরা নিশ্চয়ই কোনো ব্যাকআপ প্ল্যান তৈরি করে রাখবে। তখন পারুল বলে এখনই? রায়ান বলে হ্যাঁ, চল এখনই যাই। এরপর তারা দোকানের চাবি খুঁজতে থাকে, আরেকজন বলে চাবি আমার কাছেই আছে। তারপর রায়ানরা চাবি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে দাদু সঙ্গে সঙ্গে ঠাম্মি আর রুকুকে বলে তোমরা গিয়ে ওদেরকে আটকাও, যেভাবেই হোক রাত 12টা পর্যন্ত ওদেরকে এখানে আটকে রাখতে হবে। তখন ঠাম্মি এসে রায়ানদের আটকানোর চেষ্টা করে, মৈনাকও বিভিন্নভাবে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু রায়ান কিছুতেই কারও কথা শোনে না। তখন ঠাম্মি বলে দাদুভাই, তোমার জন্য আমি গাজরের হালুয়া বানিয়েছি, খাবে না? রায়ান বলে আমি এসে খাব। তখন ঠাম্মি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে বলে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। রায়ান পারুলকে নিয়ে জোর করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন আরও তাদের আটকাতে রায়ানের মোটরসাইকেলের টায়ার পাংচার করে দেওয়া হয়। তখন রায়ান বলে আমাদের আটকাতে এত কিছু করা হচ্ছে, তার মানে এখানে অবশ্যই কোনো গড়বড় আছে, চল পারুল, আমরা আজই সব সত্যি জেনে যাব। এই বলে তারা বেরিয়ে যায়। এদিকে আবার খবরটা দাদুর কাছেও পৌঁছে যায়। তখনই দাদু সবাইকে নিয়ে ছোটকাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু ছোটকা কিছুতেই ফোন ধরে না। অন্যদিকে রায়ানরা দোকানে পৌঁছে যায়। তখন ছোটকা পায়ের শব্দ পেয়ে মনে মনে বলে কি ব্যাপার, এই সময় তো কারও আসার কথা নয়, মনে হচ্ছে ওরা চলে এসেছে। তখন সে কি করবে বুঝতে না পেরে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। এদিকে রায়ানরা ভিতরে গিয়ে অ্যাকাউন্ট চেক করে এবং দেখে সত্যিই অনেক বড় লোকসান হয়েছে।
তখন রায়ান বলে দেখেছিস আমরা দাদুকে অকারণে অবিশ্বাস করছিলাম এই বয়সে মানুষটা কেন আমাদের কাছে মিথ্যে কথা বলবে হঠাৎ করেই তো লোকসান শুরু হয়নি আমরা যখন চাকরি ছেড়ে এসেছিলাম তখন থেকেই সমস্যা চলছিল তারপরও দাদু আমাদের পাশে দাঁড়িয়েছিল আর আমরা কি না তাকে সন্দেহ করলাম এসব ভেবে আমাদের খুব খারাপ লাগছে এদিকে ছুটকা লুকিয়ে বসে সব কথা শুনতে থাকে এবং মশার কামড় খেয়ে বিরক্ত হয়ে যায় এরপর পারুল রায়ানের সাথে কথা বলতে বলতে রাগে বলে তুই তো অন্য কাউকে ভালোবাসিস তাহলে আবার আমার বিয়ে নিয়ে এত কথা বলছিস কেন যদি অন্য কোথাও বিয়ে করার কথা ভাবিস তাহলে কিন্তু আমি ছাড়ব না তখন রায়ান রেগে গিয়ে বলে আমার গায়ে হাত দিয়ে দেখ একদম হাত ভেঙে দেব এই বলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় তখনই ছুটকা মনে মনে বলে ওরা যদি এভাবে ঝগড়া করে তাহলে আমার বেরোনোর সুযোগ হবে এই ভেবে সে বেরোতে যায় কিন্তু হঠাৎ করে তার পা থেকে একটা ফুলের টব পড়ে যায় তারপর দেখা যায় রায়ান আর পারুল ওখানে গিয়ে দেখে ছুটকা দোকানের সুইচ অফ করে অন্ধকারের সুযোগ নিয়ে চুপি চুপি বেরিয়ে যায় তখন রায়ান আর পারুল একে অপরের ওপর পড়ে যায় এবং দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে কিছুক্ষণ তাকিয়ে থাকে এরপর পারুল হঠাৎ উঠে বলে শোন আমার গায়ে হাত দেবে না আমি কি করব আর কি করব না সেটা আমি নিজেই ঠিক করব আর আমরা দাদুকে ভুল বুঝেছি আমি তোর জন্য দাদুকে ভুল বুঝে এত বড় ভুল করেছি কিন্তু এখন আর কিছু করার নেই তখনই রায়ান বলে না এখনো সময় আছে কিছু একটা করতেই হবে পারুল তখন বলে না এখন দেরি হয়ে গেছে আমি আর কোনোভাবে এই বিয়ে আটকাতে পারব না আমাকে বাড়ি যেতে হবে এই বলে পারুল রায়ানকে নিয়ে বাড়ি ফিরে যায় বাড়িতে ফিরে দাদু আবার নাটক শুরু করে দেয় এবং বলে সুরমা লাইট অফ করো আমার চোখে আলো সহ্য হচ্ছে না তখনই পারুল এসে বলে দাদু তখন দাদু জিজ্ঞেস করে কি ব্যাপার তোমরা কি দোকানে গিয়েছিলে অ্যাকাউন্টস দেখেছ সব বুঝেছ তো তারপর বলে তোমরা কি ভেবেছিলে চাবি নিয়ে গিয়ে আমি কিছুই বুঝব না তখন সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে এরপর পারুল বলে সরি দাদু আমি বুঝতে পারিনি তখন দাদু বলে দিদিভাই তুইও শেষ পর্যন্ত আমাকে অবিশ্বাস করলি আমি তোকে নিজের নাতনির মতো ভালোবাসি কিন্তু তোকে আমি কখনোই সেই সম্মানটা দিতে পারিনি সেই কারণেই আমি তোকে ডোকের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলাম কারণ ঢেক তোকে ভালোবাসে সবার সামনে সে তা বলেছে আর তুই সেটাও বুঝতে পারিসনি আর তাতে আমাদের ব্যবসাটাও বেঁচে যেত কিন্তু এই বয়সে আমি আর কিছু করতে পারব না তখন রায়ান বলে দেখো দাদু তুমি এভাবে জোর করে বিয়ে দিতে পারো না আমার সঙ্গে এখনো পারুলের ডিভোর্স হয়নি তুমি কিভাবে আমার স্ত্রীকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিতে চাও শুধু তোমাদের ব্যবসার জন্য কাউকে বলি দেওয়া ঠিক নয় তখন দাদু চুপ করে যায় আজকে এই পর্যন্তই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন আজকের পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আগামী পর্বে কি ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।